নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আরও একবার ঘটনা পাঠিয়েছেন তৃষা। লিখছেন, আমার বাবা বর্তমান পশ্চিম মেদিনীপুরের ইরিগেশন ডিপার্টমেন্টে প্রথম জীবনে চাকরি করতেন। সেখানেই আমার জন্ম। আমরা ভাড়া বাড়িতেই থাকতাম। অনেক বড় একটি বাড়ি, সামনে কিছু গাছ ছিল, জবা, পেঁপে, গন্ধরাজ, ওই মস্ত কাঠগোলাপ। আমার বয়স তখন 6-7, 1988 বা 1989 পাশ, এরকম সময়। পাশেই থাকতেন আমার বড় প্রিয় ভুঁড়ি দাদু, ফর্সা নাদুস নুদুস হীরালাল দত্ত রায়, পিডাব্লিউডির বড়বাবু। দাদুর 5 ছেলে মেয়ে, বাপি, বাচ্চু, বুড়ো কাকু, সীমা পিসি আর শেলি পিসি। গরমের সন্ধ্যাগুলো হৈ হৈ করে কাটাতো ওরা। সুখেন্দুবাবুর নাতি নাতনিও যোগ দিত। প্রতি ছুটিতে বুড়ি দাদুর কাছে আসতো ছোট দাদু, তার অবিবাহিত ছোট ভাই। ভোলা ভালা ঠাকুর ভক্ত মানুষ, নানান গল্প শোনাতেন, বেশিরভাগ ঠাকুরের। মাও দিদা বসতেন মাঝে মধ্যে। একদিন মা জিজ্ঞাসা করলেন, কাকাবাবু আপনি বিয়ে কেন করলেন না? এক আশ্চর্য গল্প শোনালেন ছোট দাদু। ছোট দাদুর ভাষাতেই বলি, বৌমা, আমার এক বোন ছিল, বড় আদরের, 4 ভাইয়ের পর। একটি বোন, আমার মা বহু ঠাকুর দেবতা করে ওই মেয়েকে পেয়েছিলেন। কোজাগরি পূর্ণিমার আগের রাতে চাঁদের মতো রূপ নিয়ে আমার বোন হয়েছিল। কিন্তু বিধির বিধান, মেয়ে ধীরে ধীরে বড় হলো। দোলনা ছেড়ে উঠল না, হাঁটল না, কথা বলল না। আমার বাবা বহু ডাক্তার বদ্যি করে শেষে হাল ছেড়ে দিলেন। মা কিন্তু ঠাকুর দেবতা গুণিন কবিরাজ কিছু বাদ দিলেন না। একদিন মা সকালে স্নান করে বাগানে ফুল তুলছিলেন, পুজো দিবেন। এমন সময় এক ফকির সাহেব এলেন আল্লাহর নামে কিছু দিয়ে। মা বলতেই মা ঘর থেকে চাল আলু নিয়ে এলেন। মা কাছে আসতেই ফকির সাহেব চমকে উঠে দুপা পিছিয়ে গেলেন। নাক কুচকে কিসে ঘ্রাণ নিতে বললেন। মা বললেন, কি বাবা? ফকির বললেন, তোদের বাড়িতে পড়ি আছে, আর একটা পড়িও আছে। আমাদের ইসলামের 2 ধরনের পড়ি, নুরানি পড়ি ও ভালো পড়ি, এবং কুফরি পড়ি বা খারাপ পড়ি। কিন্তু মানুষের পক্ষে এরা দুজনেই নিষিদ্ধ। মা কেঁদে বললেন, এর কিছু প্রতিকার করো বাবা। উনি বলে, অনেক খরচের ব্যাপার বিটিয়া, স্বামীকে জিজ্ঞাসা কর। আমি সামনের সপ্তাহে এই দিনই আসবো। বাবা তো শুনে সাংঘাতিক রাগারাগি করলেন মায়ের ওপর। মা তখন বোনের জন্য পাগল, না খেয়ে রইলেন। শেষে বাবা রাজি হলেন। নিজে খুঁজে খুঁজে সেই ফকিরের আস্তানায় গেলেন। বললেন, আপনার কথা প্রমাণ দিতে হবে, আমি টাকা খরচ করতে রাজি। ফকির সাহেব রাজি হলেন। একদিন আমাদের বাড়ি এলেন। সেদিন রাতে গোটা বাড়ির আলো নিভিয়ে রাখা হলো। বয়স্ক ছোটদের আগে থেকেই বুড়ি দাদুর সঙ্গে এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। দিন থাকতে থাকতে রাতে গোলাপ জলে ধোয়া বোনের ঘরের বাইরে একটা ছোট ধুনি জেলে বাবা, মা, আমি অর্থাৎ ছোট দাদু বলছেন, ও ফকির সাহেব বসলেন। ফকির সাহেব প্রথমে কিছু আরবি মন্ত্র পড়লেন, তারপর তার ঝোলা থেকে একটা শুকনো পাতা বা জড়ুবুটির ধুনির আগুনে ফেললেন। গাঢ় মিষ্টি গন্ধে ভরে গেল ঘরটা। বললেন, দেখ বেটি, চুপচাপ দেখ। ধুনির লালচে আলো, একটা মাত্র মোমবাতির আলোয় দেখলেন বনু দোলায় উঠে বসেছে, হাসছে, কি যেন বলছে। একসময় বাগান থেকে এক নারী মূর্তি ঘরে ঢুকলো, যেন বাতাসে ভেসে ভেসে দোলনার কাছে এসে মায়ের মতো বনুকে আদর করতে চাইল। তারপর চকিত চমকে উঠে এদিক ওদিক তাকিয়ে এক মুহূর্তে উধাও, যেন বুঝতে পেরেছে তাকে কেউ দেখছে। মাও তৎক্ষণাৎ অজ্ঞান। এই ঘটনার পর বাবা টাকার জোগাড় করতে শুরু করলেন। এমন সময় মা এক সকালে প্যারালাইজড হয়ে গেলেন, কোমর থেকে পুরো অসাড়। গুগিয়ে গুগিয়ে যা বললেন বোঝা গেল সে রহস্যময় নারী বা পরীটি তার স্বপ্নে তার কাছে এসেছিলেন। ও বলেছে বনু নাকি মানুষ নয়, সে পরীটির সন্তান, ওকে নিয়ে যাবে। এটা তাকে দেখার শাস্তি। ইতিমধ্যে ফকির সাহেব আরও একটি জিনিস চেয়েছিলেন, হিমালয়ের বরফ গলা জল লোটা ভর্তি করে আনতে হবে। বাবা যেদিন যাত্রা করবেন হরিদ্বারের পথে, সেদিনই তার বটিতে পায়ের গোড়ালি কেটে দুফাক, বিপদের ওপর বিপদ। পরে বাবা ভালো হলেও মা আর ভালো হলেন না। সেই বোনকে দেখভাল করলাম 16 বছর, তারপর সেই বেচারিরও কষ্টের অবসান হলো। সবাই লেখাপড়া করলাম, বড় হলাম, আমার আর সংসার করার ইচ্ছেটাই রইল না। সেই রহস্যময় জগৎ যাকে এক রাতে একটুখানি দেখেছিলাম, তাকে জিজ্ঞাসা করি, তুমিও তো মা, তবে কেন এত নিষ্ঠুর হলে? এই পর্যন্ত শুনে মা ফোঁস করে নিঃশ্বাস ফেলেন। ছোট দাদুরও
চোখে জল। তৃষারই দ্বিতীয় ঘটনায় আজকে চলে যাচ্ছি। ওনার ঘটনাগুলো সত্যি ইউনিক, যতবার পড়ি মুগ্ধ হয়ে যায়। প্রিয় সহেলি, অনেক অনেক ধন্যবাদ আমার ঘটনাগুলি পড়ার জন্য। আরও যে একটা ঘটনা বলতে যাচ্ছি, আমার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আছে। আমি ঘটনাটি যে বাড়িতে ঘটেছিল সেখানে আমি পড়াতে যেতাম। আমি তখন কলেজে পড়ি। সালটা 2002 কি 2003। পুজোর পরে যে মেয়েটিকে পড়াতাম তার নাম নন্দিনী রায়। সে তখন ক্লাস 5 কি 4-এ পড়তো আমাদের এখানকার একটা নাম করা বাংলা মিডিয়াম স্কুলে। তারা রায় হলো, তারা বিহারি রায় ছিল। ওদের যৌথ পরিবার, বিরাট বাড়ি, অট্টালিকা, বহু যুগ ধরে ওরা ডায়মন্ড হারবারের বাসিন্দা। ওরা ছিল আড়তদার, মাছ ও ফলের আড়ত ছিল ওদের। আমি যখন ওকে পড়াতে শুরু করি তখন ওদের অবস্থা কিছুটা পড়তির দিকে। বহু শরিকে ব্যবসা ভাগ হয়ে গেছে। নন্দিনীদের ভাগে পড়েছিল ফলের আড়ত, যা প্রচুর লসে রান করছিল। নন্দিনীর নিজের ঠাকুরদা অনেক আগেই মারা গেছিলেন। ওর বাবা কাকাও ওনাদের কাছেই মানুষ হয়েছেন, যার নাম প্রতাপ রায়। প্রতাপ রায়ের নিজেরও একটি ছেলে ছিল। ঘটনাটি এই প্রতাপ রায়ের পরিবারের। ওনারা সবাই এক বাড়িতে থাকতেন, কিন্তু প্রত্যেকের রান্নাঘর আলাদা আলাদা। বহু ঘর ছিল বাড়িটিতে। প্রতাপ রায় সে বছর ছেলের বিয়ে দিলেন, বহু ধুমধাম। ছোট বৌদি কলকাতার মেয়ে, বিহারি, তবে অবস্থা ভালো ছিল না। আমার মনে আছে বৌদি ভীষণ ফর্সা, চিপচিপে, আমার থেকেও বয়সে 2-1 বছরের ছোট হবেন। বেশ হাসি খুশি, এক কথায় লক্ষ্মীমন্ত বউ। কিন্তু বিয়ের 6 মাসের মধ্যে বৌদির একটা খিচুনি মতো আসে, খালি খালি অজ্ঞান হয়ে পড়তেন। অনেক ডাক্তার দেখানো হয়, শেষে ধরা পড়ে ব্রেন টিউমার। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। শুধু তাই না, ডাক্তার বলেন বৌদির জীবনের কোনো গ্যারেন্টি দিতে পারবো না। তবু ভগবানের কৃপায় বৌদির আর অ্যাটাক আসে না প্রায় 1.5 বছর। এর মধ্যে বৌদি সন্তান সম্ভবা হন। ওনার একটা ফুটফুটে মেয়ে হয়, নাম চাঁদনি রাখা হয়। ভীষণ সুন্দর, অমন সুন্দর বাচ্চা খুব কম দেখেছি। চাঁদনির বয়স যখন প্রায় বছর 3, বৌদির আবার খিচুনি আসে, অজ্ঞান হয়ে যায়। এবার বড়ই কষ্ট পান তিনি। নন্দিনীর কাছে শুনেছিলাম কাটা ছাগলের মতো যন্ত্রণায় ছটফট করতেন, মুখ থেকে গাঁজা বেরোচ্ছিল। ওনার 2টো চোখের মণি দুদিকে সরে গেছিল। ভয়াবহ দৃশ্য। বৌদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান। চাঁদনিকে ওর মামারা নিতে এলে ছোটদা মানে চাঁদনির বাবা ওকে ছাড়তে চায়নি। এরপর শুরু হয় আসল ঘটনা। নন্দিনীর মা একদিন ছাদে সন্ধ্যাবেলায় জামা কাপড় তুলতে গিয়ে দেখেন ছাদের কোণায় একজন স্ত্রীলোক পিছন ফিরে দাঁড়িয়ে আছেন। এক ঝলক তারপর ভালো করে দেখলেন কেউ নেই। আমি তো সন্ধ্যায় পড়ানো প্রায় ছেড়েই দিয়েছিলাম, বিকেল বিকেল পড়িয়ে আসতাম। একদিন রাতে চাঁদনি খুব কেঁদে ওঠে, মামি মামি করে। জিজ্ঞাসা করলেও জানায় যে ওর মা নাকি ওদের বেডরুমের কোণে গুটিসুটি মেরে বসেছিল। সবাই ভাবে ও স্বপ্ন দেখছে, সবাই কিছুটা আন্দাজও করে, কিন্তু স্বীকার করে না। শেষে একদিন মাঝরাতে ছোটদার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত শব্দে। কেউ যেন খুব চাপা স্বরে কাঁদছে, আর মাঝে মাঝে বাচ্চাদের ঘুম পাড়ানি গান গাইছে। কিছুক্ষণ পর ছোটদা বুঝতে পারে শব্দটা তার বেডরুমের ভেতরেই হচ্ছে। এক নিমেষে তার শিরদাঁড়া দিয়ে বরফের শীতল অনুভূতি নেমে যায়। আলমারির মাথায় বৌদি বসে আছেন গুটিসুটি মেরে। ছোটদা পাথর হয়ে যান। পরক্ষণে এই ছোট চাঁদনিকে কোলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে অন্ধকার সিঁড়ি বেয়ে নন্দিনীদের ঘরের দরজায় প্রায় আছড়ে পড়েন। সারা রাত কারোর চোখে ঘুম নেই। সেদিন সব আলো জেলে দেওয়া হলো। এই ঘটনার মাস 3 পর ছোটদার কিডনির অসুখ ধরা পড়ে। 1 বছরের মধ্যে কিডনি নষ্ট হয়ে যায় তারও। মারা যান ছোটদা। এরপর চাঁদনিকে ওর মামারাই নিয়ে যায় কলকাতায়। পরে আমায় বড় বৌদিমা নন্দিনীর মা বলেছিলেন তাদের ওই বাড়িটি অভিশপ্ত। পরে একদিন লিখব ওই বাড়িটির আরও কিছু ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। দুটো ঘটনায় দুটো একদম ভিন্ন স্বাদের ঘটনা শুনে খুব ভালো লাগলো। এরপর সরাসরি চলে যাব আজকে তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনা শেয়ার করেছেন মমতা রানী দাস। বলছেন, দিদি আমি পেশায় একজন গৃহপরিচারিকা বলতে পারেন। বেশি সাধারণত আগে আয়ার কাজ করতাম, কিন্তু বর্তমানে রান্না বান্নার কাজ করি। আমি যখন রান্নার কাজ করতাম, একটি বাড়িতে কাজ করতাম। বাড়িটিতে 2টো ছেলে এবং একটা ছোট্ট বাচ্চা মেয়ে। মায়ের
প্রায় মাটি অসুখে ভুগত। কি রোগ জানি না, আমি কোনোদিন ওভাবে জিজ্ঞেস করিনি, কিন্তু বুঝতাম তার ভেতরে কোনো একটা রোগ আছে, এমন কোনো রোগ তার পরিবারের কেউ বলতে চায় না। শুধু শুনতাম, এটুকু জেনেছিলাম যে ওনার কোনো একটা কি হয়েছিল, অপারেশন, রক্ত দিতে গিয়ে ওই রোগটা এসছে, তার মানে রক্তবাহিত রোগ, এটুকু বুঝতে পেরেছিলাম। প্রতিদিন রাতে প্রায় 9টার সময় বৌদিকে একটা ওষুধ খেতে হতো। ওই ওষুধটা খাইয়ে দিয়ে আমি চলে আসতাম। আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে যেত, কিন্তু যেহেতু খুব ভালো রকমের টাকা পেতাম এবং পরের দিন সকালে বেশ একটু দেরি করে, মোটামুটি 11টার সময় গেলেও আমার চলতো। সকালবেলা একটা অন্য লোক আসতো, ওদের ঠিকে কাজ করে দিত, তারপর বাকি দিনটুকু তো আমি থাকতাম, তাই আমি আপত্তি করতাম না। এছাড়া সপ্তাহে একটা দিন রবিবার ছুটি পেতাম। রবিবার বৌদির স্বামী বাড়ি থাকতেন, সেদিন তিনি স্ত্রীকে সম্পূর্ণ দেখাশোনা নিজে করতেন। ওদিন আমিও ছুটি পেতাম, তো এত সুযোগ সুবিধা ভেবে কাজটা নিয়েছিলাম, কিন্তু অন্যান্য দিন বাড়ি আসতে প্রায় 11টা হয়ে যেত। একই সময় দুটো ঘটনা আমার সঙ্গে ঘটে। অনেকে বলে যে কোথায় ভূত দেখতে পায় এত লোকে, কার সঙ্গে ঘটে? আমরা তো এত কমেন্ট লিখতে পারি না দিদি, পড়তে পারি, কিন্তু আমি দুটো ঘটনাই আমার সঙ্গে একই সময় হয়েছিল, সেটা আজকে বলতে চাই। বৌদির কি রোগ ছিল আমি নাম তো জানি না। বৌদি রাত 9টার দিকে একটা ওষুধ খেতেন এবং দুপুরবেলা একটু আয়রন জাতীয়, একটু লাল লাল দেখতে একটা ট্যাবলেট খেতেন। কিন্তু বৌদির প্রচণ্ড শ্বাসকষ্ট হতো, বৌদির নানা রকম গায়ের মধ্যে র্যাশের মতো বেরোতো, কিছু যেটা বেরোতো সেটা ভালো হতে চাইতো না, চুল কমে যাচ্ছিল, এবং ক্যান্সার না, অনেকে বলবেন হয়তো ক্যান্সার না, কোনো কেমো না, কোনো ক্যান্সার হলে তো সবাই বলবে, বৌদির কিন্তু ক্যান্সার ছিল না, কোনো ক্যান্সারের চিকিৎসা হতো না ওনার। এবং আরও একটা জিনিস দেখতাম, কিছুদিন অন্তর 3 মাস অন্তর উনি একবার ব্লাড দিয়ে আসতেন, তারপরে ব্লাডের ওপর দেখতেন, জানি না সেটাকে কী রোগ বলে, কিন্তু উনি প্রচণ্ডভাবে শুকিয়ে যাচ্ছিলেন। একটা সময় হতো যে জ্বর হলে জ্বর ছাড়তে চায় না, যেখানে একটা মানুষের 3 দিনে জ্বর ছাড়ে, বৌদির হয়তো 10 দিন লেগে যেত। গায়ে একটা র্যাশ বেরোলে সারতে চায় না, অথচ বৌদির কোনো সুগার বা ওই জাতীয় কোনো রোগ নেই, কিন্তু আস্তে 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 শ্বাসকষ্টটা বৌদির নাকি ঠান্ডা লাগলে হতো, কিন্তু এই রোগটা হবার পর নাকি শ্বাসকষ্ট বৌদির কমতেই চায় না। সারা বছর বৌদি ইনহেলার নিত, সারা বছর, কিছু সময় তো মেশিন লাগিয়ে দিতাম, নেবুলাইজার নিত, আর প্রচণ্ড রোগা হয়ে যাচ্ছিল। বৌদির ফটো আমি দেখেছি, বেশ ভারী চেহারার মানুষ। একটা সময় বৌদি নাকি ব্যায়াম করতেন চেহারা কমানোর জন্য, এত ওজন ছিল, প্রায় কম করেও বৌদির 86 কেজি মতো ওজন ছিল, মানে প্রচণ্ড মোটা যাকে আমরা বলি। কিন্তু আমি যখন থেকে কাজ করতে গেছি তখন থেকে বেশ হালকা চেহারা, মানে রুগ্ন মানুষের যেমন হয়, কিন্তু তারপর কাজ করতে করতে যখন প্রায় 1 বছর হয়ে গেল, বৌদির চেহারা হয়ে গেল, মানে 40 কেজি ওজন ছিল কিনা আমার সন্দেহ, আমি চোখের আন্দাজে বলছি। এত রোগা, মানে এত রোগা, কোনো জামা কাপড়ই তার গায়ে হয় না, মানে সমস্ত জামা কাপড়, কোথাও বেরোতে গেলে একটা জামা কাপড় 2 মাস আগে যেটাকে আমি সেলাই করে দিয়েছি, আমি করতাম, ওটাকে আবার আমাকে দিত যে আরেকটু টিকে দে, আমি পরতে পারছি না, ঢকঢক করছে। এত রোগা, এত ঝরঝর করে ওজন কমে যাওয়া। আর বৌদি প্রতিদিন দুপুরবেলা ভাত খাবার পরই প্রচণ্ড বমি করতেন, যা খেতেন পেটে তলাতো না। এইভাবে মানুষটাকে কিভাবে শুকিয়ে যাওয়া, এটা কি কেউ কিছু করেছে নাকি আমরা জানি না। আমি আমার সামান্য বুদ্ধি দিয়ে বলতাম, বৌদি তুমি কবরেজ দেখাতে পারো, ওঝা গুনিন করতে পারো, অনেক সময় হয়তো এই ডাক্তারিতেও কমে না, এগুলো অনেক সময় নজর দোষেও না মানুষ শুকিয়ে যায়। বৌদি হেসে বলতেন, না, আমার যে রোগটা আছে তার এটাই সিমটম, এগুলো হবে, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, এই রোগে বেশি দিন বাঁচে না। একটা জিনিস জানতাম, যিনি বৌদিকে ওষুধটা দিয়ে যেতেন, তিনি বলতেন রাত 9টা মানে 9টাতেই ওষুধ খেতে হবে, 9:05 হলে হবে না। কিন্তু বৌদি কী করতেন, বাচ্চাদেরকে মা সময় দিতে যেতেন, আমি রান্না করে দিতাম, খাইয়েও বলতাম যে বৌদি খেয়ে নিন, বৌদি প্রায় দিন দেরি করতেন, তুমি রেখে যাও, এখন খিদে নেই, সন্ধ্যাবেলায় বেশি মুড়ি খাওয়া হয়ে গেছে, সারাদিন দুপুর থেকে কিছু খায়নি, সন্ধ্যাবেলায় খিদে পেলে একটু মুড়ি খেয়ে নিত, মুড়িটা খেয়ে বমি হতো না। রাত 9টার সময় বলতে আমার এখন খিদে নেই, 10:30টার আগে আমার খিদেই হবে না।
তো আমি আমার মতো চেষ্টা করতাম, কিন্তু উনি খেতেন না, চলে আসতাম। দাদাবাবু রাগারাগি করতেন যে 9টা মানে 9টাতেই ওষুধ খেতে হবে, তুমি দেরি করো কেন। বুঝতে পারিনি আমি যে এ কেমন ধরা ওষুধ যে 2-5 মিনিট দেরি হলে মানুষের এত অসুবিধা হয়। যাই হোক, আমি কোনো তর্ক বিতর্কে যেতাম না বৌদির সঙ্গে, কিন্তু চেষ্টা করতাম বোঝানো, দাদা তোমার ভালোর জন্যই বলে, তোমার 3টে বাচ্চা। এরম করতে করতে বৌদি এত অসুস্থ হয়ে গেলেন, একবার তো মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া হলো, বুক থেকে কফ টফ তোলা হলো, প্রচণ্ড সর্দি বসেছিল। তখন নভেম্বর মাস, সবে ঠান্ডা পড়ছে, এমন কিছু ঠান্ডাও পড়েনি। কিন্তু কয়েক দিনের, তার 1 সপ্তাহের মধ্যে হসপিটাল থেকে বৌদিকে রাখলো, ওরা বললো না, ভর্তি করে রাখার মতো এতটাও সিরিয়াস কন্ডিশন না, বলে তারা ছেড়েও দিল। এবং বৌদি ভালো মানুষ, একদিন আমার সঙ্গে রীতিমতো বাড়িতে পড়া যে চুড়িদার ম্যাক্সি এগুলো কিনতে গেলেন, যে চল একদিন যাই। যেহেতু আমি বললাম বৌদি আগে মোটা ছিলেন, পরে অসুস্থতায় রোগা হয়েছিলেন, বৌদি বলছেন আমি একদম বাচ্চা মেয়েদের জামা কাপড় কিনে আনবো আজকে, যেগুলো আমার গায়ে হবে। এইসব মজা করতে করতে বৌদি গেলেন। হঠাৎই একদিন দুপুরবেলা মানুষটা আর নেই। স্নান করেছেন, বৌদি ভাত একটু যেটুকু মুখে দেওয়া দিলেন, বললেন ভাল লাগছে না, একটু শুয়েছিলেন। চুলগুলো ভেজা চুলে নিজের হাতের উপর মাথা রেখে খাটে শুয়েছিলেন। বললাম একটুখানি গরম জল দেবো, ভাপ নেবে? হাত দিয়ে ইশারা করলো, না ভাল লাগছে না। তার আধ ঘন্টা পরে আমি ঘুরে এসে ডাকছি, সাড়া নেই। তারপর আমি একটু ভয় পেয়ে সবাইকে ডাকলাম, জানলাম বৌদি মারা গেছে। আমি যে কি শকড হয়েছি, তার ঠিক মাঝখানে একটা দিন কেটেছে। তার একদিন আগে ওই মানুষটার সঙ্গে লোকাল মার্কেটে আমি জামা কাপড় কিনতে গেছিলাম। মিথ্যা কথা বলবো না, বৌদি আমার জন্য বাড়িতে পরা কিছু ম্যাক্সি, আমার ছেলে মেয়ের জন্য টুকটাক জামা কাপড় দিয়েছিলেন, বলে ওদের জন্য নিবি। এবং আমার বড় মেয়ের ঘরে একটা নাতি হয়েছে, তার জন্য সোয়েটার টুপি কিনে দিলেন, বললেন ঠান্ডা তো পড়তে দেরি আছে, তবে তোদের তো গ্রামের দিকে, বাচ্চাদের এই অল্প ঠান্ডাই লেগে যায়, এগুলো এখন থেকেই পড়াবি রাত্রির দিকে নাতিকে। সেই মানুষটা একদিন মাঝখানে কেটেছে, নেই। বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। বৌদিকে দাহ করে যেদিন ওরা ফিরে এলো, কারণ বৌদির ডেড বডিটা রাখা ছিল, কারণ দূর দূর থেকে প্রচুর লোকেরা আসবে, দাহ করে ফিরতে ফিরতে ওদের প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধেবেলায় ফিরেছে সবাই, শ্মশান যাত্রীরা স্নান টান করে ওই ঠান্ডার মধ্যে সবাই বসেছে। আমি সবাইকে চা করে দিচ্ছি, এবং আমি আমার বাড়িতে খবর দিয়েছি যে কটা দিন এই বাড়িতে থাকবো, কারণ বাচ্চাগুলোর এই অবস্থায় আমি নিজের বাড়িতে গিয়ে শান্তি পাবো না। আপনারা কেউ বললে বিশ্বাস করবেন কিনা জানি না, বারান্দার মধ্যে ঘরে একটা ছোট যে CFL ল্যাম্প জ্বলছে, যে ঘরে বৌদি মারা গেলেন আর কি, আর বাইরে বড় টিউবলাইট জ্বলছে, অনেকজন লোক বসে ওই একই আলোচনা করছে। প্রতিটা লোক একসঙ্গে প্রায় কম করে 7 থেকে 8 জন লোক, এবং কেউ বৃদ্ধ না, সবাই অল্প বয়সী, একজন শুধু বৃদ্ধ ছিলেন, বৌদির বাবা। প্রায় কিছুক্ষণ বাদে বাদে ডুগরে ডুগরে কেঁদে উঠছেন। তিনি ছাড়া বাকি সবাই পরিষ্কার দেখেছেন ওই ঘর থেকে বৌদি বেরিয়ে এসে পাশের ঘরে গেল, একদম যেমন একটা স্বাভাবিক আমি আপনি যাতায়াত করি বাড়িতে, যেরকম আমরা বাড়ির পোশাক পরি, কেউ সুতির শাড়ি, কেউ নাইটি পরে, সেটা পরে এদিক ঘর থেকে ওই ঘরে চলে গেল। প্রত্যেকে দেখেছে। বৌদির যে ছোট বাচ্চাটা, সে মা মা করে চিৎকার করতে করতে পাশের ঘরে যাচ্ছিল, আর একজন এসে টেনে তাকে ধরলো। এগুলো না দেখলে কেউ বিশ্বাস করবে না, এতগুলো লোক একসঙ্গে দেখেছে। এবং বৌদির যেদিন, তারপর তো বাড়ির মধ্যে একটা ভয় ধরে গেল, ছোট লাইট জ্বালানোই বন্ধ করে দিয়েছিল। যে কদিন অসহ্য ছিল, সব সময় বড় লাইট জ্বেলে রাখা হতো। অসহ্যের কটা দিন প্রতিদিন সন্ধ্যের পর রাতে ছাদেও লাইট জ্বালিয়ে রাখা হতো, ছাদের যে লাইটটা। পাশের বাড়ি যারা ছাদে উঠতো, অনেক ছেলেরা ছাদে ফোন করতে ওঠে বা সিগারেট খেতে, ওখানকার পাশাপাশি যে কটা বাড়ি সবাই দেখেছে ওনাকে ছাদে ঘুরতে। যেমন উনি অসুস্থ ছিলেন তো বেশি বেরোতেন না, একটু শরীরটা ভালো লাগলে উনি ছাদে ঘোরা খুব পছন্দ করতেন, ছাদে ঘুরতেন। এবং বৌদির মারা যাবার প্রায় 3 মাস বাদে ওই পাড়া একটি ছেলে ছিল, সে ব্যাঙ্গালোরে থাকতো। অনেকদিন বাদে বাড়ি এসে, ন্যাচারালি বাড়ির লোক আর জানায়নি যে পাশের বাড়ির এই বৌদি মারা গেছেন, বাইরে থাকে ছেলে, খুব স্বাভাবিক। ছেলেটি ছাদে, তখন 3 মাস হয়ে গেছে বৌদি মারা গেছেন, ছাদে সিগারেট খেতে উঠেছে। এবার বৌদি তখন ছাদে হাঁটছেন, বৌদি মৃত,
3 মাস হয়ে গেছে, প্রথমেই বলেছে। ছেলেটি বৌদিকে দেখে সিগারেটটা একটু সাইড করে নেয়, যতই হোক একটা সম্মানার্থে। বৌদি ভালো আছেন? শরীর কেমন? জানতো শরীর অসুস্থ, রোগা হয়ে যাচ্ছে, পাড়ায় সবাই নোটিস করেছিল। বলছেন আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো, কোনো কথা বললো না। আবার অসুস্থ মানুষ, আবার অনেক অতিরিক্ত অসুখে ভুগলে কি হয়, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। বৌদি, বাবুয়া চিনতে পারছো তো? সে ছাদ থেকে চিৎকার করে বলছে। সেই ছেলেটির মা একতলা থেকে শুনতে পেয়েছে যে বাবুয়া কার সঙ্গে বৌদি বৌদি করে কথা বলছে, আর বৌদি চিনতে পারছো তো, চিনতে পারছো তো। তার মায়ের মনে একটা কেমন ভয় হয়েছে, ছুটে ওপরে এসেছে। তখন ছেলে দেখছে সিঁড়ির দিকে নামছে। তুই বৌদির কি হয়েছে গো মা? বলে আমি ওপরে ছাদে যাচ্ছিলাম। তুই কার সঙ্গে কথা বলছিস? না, ওনার কি হয়েছে, এত অহংকার নাকি মাথাটা একেবারে গেছে? কে? তখন ওই বৌদির কথা বললেন। বলে এতক্ষণ জিজ্ঞেস করলাম বৌদি কেমন আছো, এত মিশুকে মানুষটা একটা কথাই বললো না, ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আর চাঁদনি রাত, মুখটা স্পষ্ট। ও মা বলো তুই স্পষ্ট দেখলি? বলে হ্যাঁ, কেন দেখবো না কেন। তখন যখন ওর মা বলছে মারা গেছে প্রায় মাস 3 হলো। বলে আমাকে বলোনি তো। বলে তুই বাইরে থাকিস বাবা, এইসব কথা বাইরে বিদেশ বিভুই ছেলে থাকে বলা যায়? পাড়ায় এলে তো জানতেই পারবি। বলতে পারিনি বাবা, তবে এরকম ঘটনা ঘটে গেছে। কিছু কিছু ঘটনা থাকে না, বলার মতো না। এবার আরও একটি কথাও বলছে যে এই সময় বৌদির যখন অসৌচ চলছে, বৌদির ঘটনাটা বলে আমি একসঙ্গে বলে দিলাম। বৌদির তখন অসৌচ চলছে, অসৌচ এর একদম মানে আর 1 দিন 2 দিন বাকি আছে, তারপরে ঘাট। খুব ইমার্জেন্সি হলো, ওকে বাড়িতে যেতে হলো, কিছু দরকার ছিল। তো বিকেল ওই বাড়িতে তো অনেক লোক ছিল যে আমি একটু আজকে যাচ্ছি, আজকে রাত্রে ফিরবো না, কাল সকাল হতেই চলে আসবো। তো বৌদির অনেক ননদ টনদ এসেছিলেন, বললো বাবা কাল সকালে যেন এসো, 1 দিন বাদে ঘাট। বলে কোনো চিন্তা নেই, 1 দিনের জন্য যাবো, এতদিন ধরে তো বাড়ি যায়নি, একটু অসুবিধায় আছে ওরা। সত্যি কথা বলতে আমার বাড়িতে এই জামা কাপড় কাচা কুচিগুলো আমি করতাম। এবার আমি বহুদিন যাইনি, আমার স্বামী হাতে একটু প্রবলেম ছিল, উনি কাছাকাছি করতে পারতেন না। তো ওরা জল কাচা কাচছিল, কিন্তু জামা কাপড় একটু কাছাকাছি না করলে কেমন হয়। তো ওইসবের জন্য আমি গেছিলাম যে রাত্রিবেলা যাবো, কেচে মেলে টেলে দেবো, সকালবেলায় তুলে দিয়ে আসবো। কেন ওরা আমার বাড়িতে সেভাবে আর কোনো উপযুক্ত মহিলা নেই যে আমার হয়ে কিছু করবে। তাছাড়া একটু আরও কিছু কাজ ছিল, এই সমস্ত করতে যাব। তো বিকেল বেরোলাম, কিন্তু ওই যে শীতের বেলা, বেরোতে না বেরোতে একটু চা করে দেওয়া, কেউ লোক এলে তাকে একটু অ্যাটেন্ড করা, প্রায় লোক আসছে ফল টল নিয়ে, সবাই দেখা করতে আসছে, চট করে এরম বেরিয়ে আসা যায় না। তবু বেরোতে প্রায় আমার 6টা বেজে গেল, নেই করে। 6টার সময় বেরিয়ে যখন আসছি, বৌদিদের বাড়ি থেকে নেমে চলে এসেছি। আমার বাড়িতে যেখানে আমি নামি, অটো থেকে নেমে যেখান দিয়ে হাঁটি, ওখানে একটা বিশাল বড় হাইড্রেন আছে, মানে দুদিকে হাইড্রেন, মাঝখানে একটু পোলের মতো, একদিকে বিশাল ফাঁকা মাঠ আর দুদিকে গাছ। দেখতে খুব ভালো। ওই মাঠে সারা বছর কিছু না কিছু মানে ফুটবল টুর্নামেন্ট এটা ওটা হতে থাকে, আঁকা প্রতিযোগিতা হয় বাচ্চাদের, এবং প্রচুর পিকনিক হয়। আমাদের ওই জায়গাটা এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, দেখতে খুব সুন্দর লাগে। বর্তমানে আমাদের পঞ্চায়েত থেকে তো ফুল গাছ টুল গাছ বসিয়ে আরও সুন্দর করেছে। তো ওখান থেকে নেমে যখন আসছি, চেনা পাড়া, কোনো অসুবিধা নেই, একটু ওই জায়গাটা নিস্তব্ধ থাকে, অনেক প্রেমিক প্রেমিকারা দাঁড়িয়ে গল্পও করে, সবই আছে, ঠিক একটু নিস্তব্ধ জায়গাটা। একটু ডাবের যে খোলা হয় শক্ত অনেক দিনের, খোলার মতো পায়ে একটা কি একটা ঠেকে বেরিয়ে চলে গেল। এখানে বলি, আমি যেটাকে হাইড্রেন বলছি, অনেকেই বলবে হাইড্রেন, তার পাশে একটা খাল, ওটা একটা বড় খাল ছিল, কিন্তু খালটাকে বুঝিয়ে ওটা হাইড্রেনের জায়গায় এসে দাঁড়িয়েছে আর কি, খাল বলে কিছু নেই। ওই খালে নাকি আগে মানে একটা রাজনৈতিক দলের নাম নিয়েছেন, আমি নিতে পারছি না, সেই সময় প্রচুর মানুষকে হত্যা করা হতো, রাজনৈতিক খুন যাকে বলে। তাদের কখনো মুন্ডু কেটে ফেলে দিত, ডেড বডি ফেলে দিত, এইসব অনেক কিছু হতো। কিছু পুলিশ নিয়ে যেত, কিন্তু এমন আছে দেহ শনাক্ত করা যেত না, এসব নানা রকম হতো। তো ভেসে কোথায় চলে যেত কেউ জানে না। বলে ওখানে যা পড়বে সব তো জলে তরে গিয়ে গঙ্গা নদীতেই যাবে, তো ওখানে সবই শুদ্ধ, এরকম কথাবার্তা এলাকায় প্রচলিত আছে। বলছে পায়ে একটা কি ঠকাস করে লাগলো, লেগে চলে গেল পায়ে, বেশ শীতকাল, জোর লাগলো আমার। বলে কেউ কি আবার বদমাইশি করে কিছু ছেলে পিলেরা মাঠে হয়তো বসে আছে, কিছু ফেললো নাকি? বলে আমি একটু এই করে চেঁচিয়ে উঠেছি, কে রে? কিন্তু আশেপাশে দেখলাম সত্যিই কেউ নেই।
আবার আমি যখন 4-5 পা এগিয়ে গেছি এবং কি অন্যদিন রাস্তায় কিছু না কিছু লোকজন থাকে, একটা ছোট গুমটি আছে চা পানের, সেটাও সেদিনকে বন্ধ। 2-4টে কুকুরও শুয়ে থাকে, তারাও নেই সেদিনকে। তারপর দেখছি পেছনে একটা কি গড়াচ্ছে, পেছন দিকে যখন তাকাচ্ছি রাস্তাটা যেটা আমি পেরিয়ে এলাম, লাইটের আলোটা দেখা যাচ্ছে যে রাস্তায় যে লাইট থাকে, কি একটা যেন গড়াচ্ছে, একটা ডাবের খোলা না কি, একবার যাই তো দেখি, লাগলো পায়ের মধ্যে। ওরমভাবে গড়াচ্ছে কেন? মানে একটা জিনিস গড়িয়ে একটা জায়গায় গিয়ে থেমে যাবে, সেটাকে যদি আবার সেটা যদি স্পিন করে, তার মানে কেউ করাচ্ছে। একা একা তো কোনো জড়বস্তু ওরকম ঘুরবে না। ও আবার কি কিউরিয়াসিটি হয়েছে মমতা দেবী, উনি আবার এগিয়ে গেছেন, দেখি তো বেটা কি জিনিস। এবার পায়ে করে একটু সোজা করেছেন, কালো কালো লাগছে, এবং হাতে মোবাইল ছিল। মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখেন একটা নরমুন্ডু, একদম অনেক দিনের মানে মৃত মানুষের ডেড বডি যেমন শুকনো হয়, বলছি নাকের এখানটা আর গালের এই জায়গাটা শুকনো ড্রাই, মানে দেখেই আর চোখ টোকের দিকে আর দেখিনি, চোখ ফোকগুলো বোধহয় বন্ধ ছিল। আমি উড়ি বাপরে বলে চিৎকার করে মানে দৌড় লাগিয়েছি, খালি মনে হচ্ছে ওটা বোধহয় পেছন পেছন আমার আসছে। বাড়ি গিয়ে সবাইকে বলতে বলো, তুমি এইসব ওই বাড়িতে এইসব নানা রকম ঘটছে তো, মাথা এরকম ঘুরছে তোমার। পাড়া আমার স্বামীকে বলতে, সে পাড়ার সবাইকে বললো, আলো টালো নিয়ে সবাই গেল, কিচ্ছু নেই। সবাই বলে দিল বৌদি তুমি ভুল দেখেছো, এই বৌদি কি নরমুন্ডু দেখেছে এইসব। মানে আমি মজার পাত্রী হয়ে গেলাম, কিন্তু আমি সত্যি দেখেছি। তার মধ্যে একজন বয়স্ক মহিলা ছিলেন, আর বয়স্ক মানুষ পাড়ায় যারা, তারা বৃদ্ধ, তারা বললেন এগুলো অনেকে দেখেছে, এক এক সময় সবাই দেখতে পায় না, কিছু কিছু সময় হয় না যে সেই সময় তার মৃত্যু হয়েছিল সেই দিনে, তো তেমন কাউকে দেখা দিয়ে গেছে। কিছুটা নাকি গ্রহের ব্যাপার থাকে, রাশিচক্রের ব্যাপার থাকে, তো এটা উনি ওই সময় ফেস করেছেন। তারপরে এতদিন গেছে, আগেও ওখানকার বাসিন্দা কিছু দেখেননি, পরেও দেখেননি। এবং বৌদির কথা বর্তমানে আর উনি বৌদির বাড়ি কাজ করেন না, কারণ বৌদির স্বামী তার ছেলে মেয়েদের নিয়ে একদম প্রপার কলকাতায় ফ্ল্যাটে শিফট করে গেছেন, এবং সেই দাদা নাকি বর্তমানে আবার বিয়েও করেছেন, রিসেন্ট নাকি গত শীতে। তো তারা ভালো আছেন, সুখে আছেন। তো এই ছিল ঘটনা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার দুটো ঘটনাই খুব অন্যরকম লেগেছে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটু আমাকে জানিও। আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন আমি যেখানে আছি সেখানে মানে রীতিমতো উৎসব চলছে, একটা বিয়েবাড়ি চলছে, তার সাউন্ড চেষ্টা করেছি যতটা সাউন্ড এডিট করা যায়, তবু কিছু আসবেই যেটা আমি কিছু করতে পারছি না, এবং তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে, দেখিনি কে কী কমেন্ট করেছেন। সাইনা সুবীর, রিকা কেমন আছো? ভালো আছি। মৌসুমি মিড-ডে, দুটো ঘটনা খুব ক্রিপি এবং অসাধারণ লাগলো, ইউনিক, থ্যাংক ইউ সো মাচ। জীবনধারা নেহা সমস্ত, আচ্ছা এটা কি লিখেছে বুঝতে পারছি না আমি। নীলিমা গাঙ্গুলি, তোমার গল্প বলা ধরন শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হ্যালো ফাইট লিখেছে, দুটোই দারুণ, সেকেন্ড ঘটনাটা অসাধারণ, থ্যাংক ইউ। সুতপা দত্ত, আমি এখন রাঁচিতে থাকি, কখনো যাইনি ওয়ার সিমেট্রিতে, গেলে দিনের বেলা করে যাবেন, রাত্রের দিকে না যাওয়াই ভালো। ঋতু চৌধুরী, দারুণ। শিবাশিস সেন লিখেছেন, অসাধারণ লাগলো ড্রাইভার দাদার ঘটনা, তবে আমি একটা রিকোয়েস্ট করব, এইভাবে নিজের এক্সপেরিমেন্ট করতে যাবেন না, কারণ ওই সিমেট্রিতে যাকে দেখেছিলেন সে হয়তো আপনার থাকাটা পছন্দ করেনি। প্লিজ এইভাবে রিস্ক নেবেন না, কারণ আপনি অনেক দূরে, অ্যাজ পার ইউর প্রফেশন আপনাকে বাড়ির বাইরে যেতে হয়, আপনার নিজের লোকেরা অপেক্ষা করে থাকেন, একদম তাই, আমি ওনাকে তাই বলবো। কারণ ওনার একজন এই যে এখানেই লিখে তৃষা পাল, যারা ভূত দর্শন পায় বারে বারে, তারা এক প্রকার মিডিয়াম হয়ে যায়, এইটা একদম ঠিক বলেছেন। বারবার যখন ঘটনাগুলো ঘটে একটা মানুষের সঙ্গে, সে একটা মিডিয়াম হয়ে গেছে, তার সঙ্গেই ঘটছে। যেমন যখন প্ল্যানচেট আমি শুনেছি, যখন হয় তখন একজনকে মিডিয়াম বানানো হয়, আত্মা তার ওপর ভর করে। আমি আবারও বলছি, আমি শুনেছি, আমি কখনো তো চোখে দেখিনি। তো মিডিয়াম একজন থাকে, আর মিডিয়াম কিন্তু সবাই হয় না, আপনি জায়গা তাকে বানাতে পারবেনও না, তার মধ্যে কিছু কোয়ালিটিস থাকবে যা 8-10 জনের মধ্যে থাকবে না। তো এইগুলো নিয়ে তর্ক করে লাভ নেই। অনেকেই লেখেন কিভাবে দেখে, কেন দেখে, আমরা দেখি না, তো এগুলো বলে কোনো লাভ নেই। রিনি ভট্টাচার্য লিখেছেন, অদ্ভুত ভালো লাগলো। নবনীতা দাস খুব সুন্দর। সানিয়া মণ্ডল, দুটো ঘটনা ভালো লাগলো।
জবা দেবী লিখেছেন হ্যালো, দুটো গল্প ভালো লেগেছে। ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি, থ্যাংক ইউ সো মাচ। মারিয়া বাড়ুই, খুবই ভালো লাগছে ঘটনাগুলো। মালা দাস, সোমা সাহা, সুদেশনা সিনহা রয় কমেন্ট করেছে। সংঘমিত্র রয়, বুন ঘোষ, বিষ্ণু সাধন, পল মজুমদার। গলা টিপে ধরা ছাড়া আর কোনো কাজ নেই ভূতের। ভূত, তার তো জীবন শেষ হয়ে গেছে, সে কি কাজ করবেন বলুন তো? তার কাছে আর কী কাজ আশা করেন? গলা টিপে ধরা মানে কি? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, আত্মা যখন ভর করে সে তো একটা শক্তি, একটা চেপে ধরলে ন্যাচারালি তো শ্বাসকষ্ট তো হবেই। সুনিতা মণ্ডল, লোকে সারা জীবন একটা ইনসিডেন্টে সাক্ষী হতে পারে না, ওনার সাথে মাসে মাসে ঘটে। এই কথাটাই আমি বলতে চাইছি। বারবার যার সঙ্গে করছে তিনি মিডিয়াম হয়ে গেছেন। একজন বন্ধুও একটা কমেন্টে উত্তর দিয়েছেন, তো আপনার এই কমেন্টগুলো করবেন না, কারণ একটা মানুষের সঙ্গে বারবার করছে, আমরা এটুকু বলতে পারি যাতে আর না হয় তার সঙ্গে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আবারও ফিরে আসবো আগামী ঘটনায়। শুভরাত্রি।